প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত করার অভিযোগ IAEA প্রধানের বিরুদ্ধে। জানিয়ে দিব জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা নেতানিয়াহু। এরপর রয়েছে ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে। সর্বশেষ থাকছে নেপালের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো যুক্তরাজ্য, চীন। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত করার অভিযোগ IAEA প্রধানের বিরুদ্ধে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিচালক জেনারেল রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ক্ষুণ্ণ করার অভিযোগ তীব্র আকার ধারণ করেছে। ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রোসি সংস্থাটিকে নিরপেক্ষ ও প্রযুক্তিগত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে রাজনৈতিক সহায়তা দেওয়ার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গ্রোসির ধ্বংসাত্মক ভূমিকা রেকর্ড হয়ে থাকবে। তিনি অভিযোগ করেন, গ্রোসি ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিকে সন্দেহের আওতায় আনার জন্য অননুমোদিত তথ্য ও অযৌক্তিক অভিযোগ প্রচার করছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাজ হল পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা এবং পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়টি যাচাই করা। তবে ইরান বলছে, গ্রোসি সংস্থার তথ্যের গোপনীয়তা নীতি উপেক্ষা করে আন্তর্জাতিক মিডিয়ায় ভিত্তিহীন অভিযোগ তুলে ইরানের প্রতি দমনমূলক মনোভাব গ্রহণ করেছেন। এছাড়া গ্রোসির অভিযোগগুলোর প্রমাণ হিসেবে ইসরায়েলের দেওয়া অবিশ্বস্ত তথ্য ব্যবহার করা হচ্ছে। ইসরায়েল নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষরকারী নয় এবং তাদের পারমাণবিক অস্ত্র বিষয়ক কার্যক্রম আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারির বাইরে রয়েছে। সেই তুলনায় ইরান সব ধরনের তথ্য ও ব্যাখ্যা সরবরাহ করছে। ইরান বলেছে, এই দ্বৈত মানদণ্ড আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা ধ্বংস করেছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই অবস্থার কারণে ইরানের বিরুদ্ধে চাপ বৃদ্ধি পেয়েছে এবং নিষেধাজ্ঞার মাধ্যমে সাধারণ জনগণকে কষ্টে ফেলার অভিযোগ উঠেছে। ইসলামি বলেন, গ্রোসির দীর্ঘসূত্রতা ইসরায়েলকে অবৈধ উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে। ইরান বলছে, ইসরায়েলের সামরিক হামলার আগে গ্রোসির মন্তব্য এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রিপোর্ট আন্তর্জাতিক পর্যায়ে ন্যারেটিভ ব্যবহার করে আক্রমণের যৌক্তিকতা তৈরি করা হয়েছিল। জুন মাসে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। ইরানের তথ্য অনুযায়ী এই হামলায় শতাধিক সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ নিহত হয় এবং পারমাণবিক ও নাগরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদ ইসলামি আরও বলেন, গ্রোসির কর্মকাণ্ড আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইতিহাসে এক অন্ধকার অধ্যায় সৃষ্টি করেছে এবং সংস্থাটিকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে নিরপেক্ষ ও প্রযুক্তিগত তদারকি নিশ্চিত না করা আন্তর্জাতিক পরমাণু নীতির প্রতি ধ্বংসাত্মক আঘাত হিসেবে গণ্য হবে। জিম্মিদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি বন্দীদের মুক্তির ক্ষেত্রে একমাত্র বাধা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই অভিযোগ করেছে জিম্মিদের পরিবারগুলো। খবর বিবিসির। ইসরায়েলি জিম্মিদের জন্য গঠিত একটি ফোরাম সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ইসরায়েলের গত সপ্তাহের কাতার আক্রমণ থেকে বোঝা যায় যে প্রতিবার শান্তি চুক্তি আসার পথে নেতানিয়াহু তা ধ্বংস করে দেন। গত সপ্তাহে ইসরায়েলের কাতারের রাজধানী দোহায় হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যার ফলে হামাসের 5 সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। শনিবার 13 সেপ্টেম্বর নেতানিয়াহু বলেছেন, কাতারে হামাস নেতাদের ধ্বংস করলে বন্দীদের মুক্তি এবং যুদ্ধে সমাপ্তি আনার প্রধান বাধা দূর হবে। এমন পরিস্থিতির মধ্যে মার্কো রুবিও শনিবার 13 সেপ্টেম্বর ইসরায়েল সফর করেছেন এবং নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে। তবে বন্দীদের পরিবারগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়াকে প্রিয়জনদের বাড়ি ফিরাতে ব্যর্থ হওয়ার সর্বশেষ অজুহাত হিসেবে আখ্যায়িত করেছেন।
বন্দীদের পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, কাতারে পরিচালিত লক্ষ্যভিত্তিক অভিযান নিঃসন্দেহে প্রমাণ করেছে যে ৪৮ বন্দী ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার একমাত্র বাধা হল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এখন সময় এসেছে অজুহাত শেষ করায়, যা শুধু তার ক্ষমতা ধরে রাখার জন্য তৈরি। ফোরামটি আরও উল্লেখ করেছে, নেতানিয়াহুর স্থবিরতা ইতোমধ্যে ৪২ বন্দীর জীবন হারানোর কারণ হয়েছে এবং বাকি বন্দীদের জীবনও ঝুঁকিতে রেখেছে। তবে দোহায় হামলার বিষয়ে নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপ সম্পূর্ণভাবে ন্যায্যসঙ্গত, কারণ এটি ৭ অক্টোবরের হামলার পরিকল্পনাকারী সিনিয়র হামাস নেতাদের লক্ষ্য করেছে। ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে আগুন। রাশিয়ার বাশক কোর্তস্তান প্রদেশের রাজধানী উফার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটি রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম। ড্রোন হামলার জেরে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শীঘ্রই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন বাশকর কোর্তস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরাব। রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব ১,৪০০ কিলোমিটার। শনিবার ইউক্রেনীয় বাহিনী তেল শোধনাগারটিতে হামলা চালিয়েছে। সেটির মালিক রাশিয়ার সরকারি তেল কোম্পানি ব্যাশনেফট। টেলিগ্রাম পোস্টে খাবিরাব বলেন, আজ শনিবার ব্যাশনেফটের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি রক্ষা করে ২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত হেনেছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বিমান আকৃতির একটি ড্রোন শোধনাগারের একটি অংশে আছড়ে পড়ে এবং তারপরে ঘটে বিস্ফোরণ। এই সময় কারখানার ওই অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শীঘ্রই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, হামলায় কেউ নিহত বা আহত হননি। শোধনাগারটির কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তা তেমন বড় কিছু নয়। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার জ্বালানি সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। ব্যাশনেফটের এই শোধনাগারটিকে ২০১৬ সালে দেশের অন্যতম বৃহত্তম তেল পরিশোধন কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। এই শোধনাগারটিতে ১৫০ রকমেরই বেশি তেল জাতীয় পণ্য উৎপাদন। নেপালের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারত। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারত নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে। রোববার কাঠমান্ডুস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও তরুণ নেতৃত্বকে গণতান্ত্রিক সমাধানের প্রতি অঙ্গীকারের জন্য প্রশংসা জানায় এবং প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে। মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, নেপালি সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেনের ভূমিকা দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বেসামরিক সরকারের শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ছিল। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, আগামী ৬ মাসের মধ্যে নতুন সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রোববার সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়ে বলেন, চীন ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। নেপালের জনগণ যে উন্নয়নের পথ স্বাধীনভাবে বেছে নিয়েছে, চীন তা সবসময় শ্রদ্ধা করে। আমরা ৫ নীতির ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার, নানা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে নেপালের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এছাড়া যুক্তরাজ্য কার্কির দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়েছে। শুক্রবার ফেসবুক পোস্টে কাঠমান্ডুস্থ ব্রিটিশ দূতাবাস জানায়, RTO সুশীলা কার্কির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ এ সপ্তাহের ঘটনার পর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেপালের দীর্ঘদিনের বন্ধু হিসেবে আমরা সামনের চ্যালেঞ্জগুলো স্বীকার করি এবং জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থার প্রতি নেপালি জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি। ভারতের পক্ষ থেকে এটি ছিল নেপাল পরিস্থিতিতে প্রথম প্রতিক্রিয়া। সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। গত শুক্রবার রাতে শীতল নিবাসে শপথ নেওয়া এই অন্তর্বর্তী সরকারকে ৬ মাসের মধ্যে